আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাউদা বেগম শান্ত হওয়ার পরবর্তীতে আরো অশান্ত হয়ে উঠলেন। সারফরাজের কপালে ক্ষতের ছোট্ট ব্যান্ডেজে হাত বুলিয়ে দিলেন। ঝরঝরিয়ে কেঁদে ভাসালেন সাউদা বেগম। ক্রোধোন্নত স্বরে বললেন, কি চিন্তায় ছিলাম, বোঝাতে পারবো না বাবা। তোর বাবা থাকলে এদিন দেখা লাগতো না আমাদের। চিন্তায় ছটফট করেছি, শোনা মাত্রই অপেক্ষার প্রহর গুনেছি। কখন তুই সুস্থ শরীরে আমার কাছে ফিরে আসবি? তা বাবা, সেই ছেলেটা সুস্থ হয়েছে তো? গুরুতর আহত হয়নি, তবে অনেকটা রক্ত পড়েছিল। আল্লাহ সহায় ছিলেন। আমার রক্তের গ্রুপের সাথে বাচ্চাটার রক্তের গ্রুপের মিল ছিল। আমি দিয়েছি কিছুটা, আর বাকিটা ব্লাড ব্যাংক থেকে নেওয়া হয়েছিল। কিভাবে এমন দুর্ঘটনা হলো? আগে তো এমন কিছু হয়নি। মা, আমি নিজেও বুঝতে পারিনি এমন কিছু হবে। গাড়ি বরাবরের মতো ঠিকভাবেই চালাচ্ছিলাম, কিন্তু ছেলেটা হঠাৎ সামনে এসে পড়ে। সেদিকে চোখ পড়তে দ্রুত ব্রেক করতে গেলেও দুর্ঘটনা যা হবার তা হয়েই গেল। আমার কপালে হালকা চোট লেগেছিল। বাচ্চাটাকে নিয়ে তাৎক্ষণিক হাসপাতালে যাই। আমি নিজ থেকেই পুলিশকে খবর দিয়েছি। কিছু ফালতু পাবলিক ঝামেলা পাকানোর মতলব ছিল। পুলিশ এসে সব ঝামেলার অবসান ঘটায়। আমি আবার দেখতে যাব। তুমি চিন্তা করো না মা, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সবটা শুনে সাউদা বেগম স্বস্তির নিঃশ্বাস নিলেন। বললেন, সব ঠিক থাকলেই হলো। আচ্ছা, দেখতে যাস। সারা রাত অনেক ধকল গিয়েছে নিশ্চয়ই, খাবি চল। না মা, এখন ক্ষুধা নেই, আমি ঘুমাবো। অনেকটা পরিশ্রম গিয়েছে। কিছু খেয়ে বিশ্রাম নিলে হতো না? পরে খাবো, এখন না। আমি তাহলে ঘুমাতে গেলাম। সাইমা, সাইফাকে বলো সারা রাত ওদেরও ঘুম হয়নি, দেখো। আচ্ছা, যা তাহলে। সারফরাজের মায়ের রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা লক করে অন্বেষাকে এক প্রকার আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমানোর আয়োজন করলো। নরম গদি, অন্বেষার নরম মোলায়েম শরীরের স্পর্শে ঘুমাতে বেশি সময় লাগলো না ক্লান্ত সারফরাজের। সকাল 9টা। অন্বেষা ঘুম থেকে উঠে সারফরাজকে সেই যে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মিনিট 10 পেরিয়ে যাওয়ার পরেও ছাড়ার নামগন্ধ নেই তার। খানিকক্ষণ পরপর সে হালকা দুলে উঠছে, ফুপিয়ে কাঁদছে মেয়েটি। সারফরাজ কিছু বলছে না, কাঁদার সুযোগ দিয়েছে। কান্না শেষ হলে এমনই চুপ করবে। মেয়ে মানুষ এমনই, খানিকক্ষণ কেঁদে কেটে চুপ করে, নতুবা ঘুমিয়ে পড়ে। যেহেতু অন্বেষা ঘুম থেকে সবে উঠেছে, তাই তার ঘুমানোর চান্স নেই, চুপ করেই থাকবে বোধ হয়। সারফরাজ অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিল, মোলায়েম স্বরে বলল, বোকা মেয়ে, এত কাঁদে কেউ? বলেছে না একদম কাঁদবে না। তোমার কান্না আমার একটুও সহ্য হয় না। আমি ঠিক আছি তো, তাহলে এত কান্না কিসের? অন্বেষা কান্না ভেজা কণ্ঠে প্রতিউত্তরে বলল, হ্যাঁ, আমার তো খুশি হওয়ার কথা। এত বড় বিপদ গেল, অথচ আমি কাঁদতেও পারবো না। এত নিষ্ঠুর কেন আপনি? অন্বেষার শিশুসুলভ কথায় ফিক করে হেসে উঠল সারফরাজ। পরক্ষণেই মনটা অনুতপ্তায় ছেয়ে গেল। বলল, আমায় ক্ষমা করো অনু, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আমি। এসব বলে আমাকে ছোট করবেন প্লিজ। রাত অনেক আসবে। আমি কামনা করেছি আপনি এবং বাচ্চাটা যেন সুস্থ থাকেন, এটাই আমার মোনাজাতে আপনাদের মঙ্গল কামনা বাক্যই ঠাঁই পেয়েছে। অবিবেচকের মতো ফালতু টপিক নিয়ে রেগে থেকে নিজেদের সম্পর্কে তিক্ততা আনার কোনো মানে হয় না। বলছি, বাচ্চাটাকে দেখার খুব ইচ্ছে হয়েছে, নিয়ে যাবেন আমাকে? ঠিক আছে, যেও আমার সাথে। শুনে খুব ভালো লাগলো তোমরা সবাই বাচ্চাটার এত খোঁজ খবর নিচ্ছ। কি যে বলেন, নেব না? এত বড় বিপদ গেল, খবর যে নিতেই হয়। বুঝেছি বেবি জান, আমার ক্ষুধা পেয়েছে তো, সারা রাত অভুক্ত, এখন কিছু খেতে দাও। অন্বেষা লজ্জা পেল খুব। মানুষটা না খাওয়া, অথচ সে বোকার মতো তার পক্ষে আয়োজন করে দুঃখ বিলাস করছে। মুখ থেকে মাথা উঠিয়ে অনুতপ্ততার স্বরে বলল, সব ভুলে যান, চলুন যাওয়া যাক। এতক্ষণ বিছানায় থাকা মোটেও উচিত হয়নি আমার। আম্মু খালার কাজে সাহায্য না করে কত বেলা অবধি ঘুমিয়েছি আমি।
তাৎক্ষণিক অন্বেষা বিছানা ছাড়তে উঠতে নিলেই সারফরাজ হাতখানা নিজের হাতের মুঠোয় পুরে নিল। সম্মোহীন গলায় বলল, কই যাও বেবিজান? ক্ষুধা অবশ্যই লেগেছে, খাবো তো। আগে তোমার গোলাপের পাপড়ির ন্যায় নরম ওষ্ঠদয়ের মিষ্টি মধুর স্বাদ নিতে দাও, তারপর সাধারণ খাবার ভক্ষণ করা যাবে। লজ্জায় আড়ষ্টতায় দ্রুত বিছানা থেকে সরে পড়ার ব্যর্থ চেষ্টা করলো অন্বেষা, কিন্তু সারফরাজের শক্তপোক্ত পুরুষালী দেহের সাথে পেরে উঠল না নরম কোমল অন্বেষা। ফলস্বরূপ সাময়িকভাবে নবদম্পতি ডুব দিল এক অন্য ভুবনে, যেখানে হালালের স্পর্শে অন্যরকম সুখময় মুহূর্ত বিরাজ করছে। সকালের ব্রেকফাস্ট হিসেবে সাউদা বেগম ছেলের পছন্দের ভুনা খিচুড়ি আর গরুর গোশত রান্না করেছে। অন্বেষার জন্য হাসুর মা বিশেষ যত্ন নিয়ে পায়েস রান্না করেছে। পুরো একটা রাত পরিবারের সকলের ওপর দিয়ে বেশ ধকল গিয়েছে। পরিবারের একজন সদস্য বিপদে, মানে পুরো পরিবার বিপদে, সেখানে পরিবারের বর্তমান ও একমাত্র কর্তা সারফরাজের এত বড় বিপদ গোটা পরিবার মুষড়ে পড়েছিল। দুবোন গভীর রাত পর্যন্ত ভাইয়ের সুস্থতার উদ্দেশ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে তার মঙ্গল কামনা করেছে। কেঁদেছে হাসুর মাও। অন্বেষা তো একেবারে ফজরের নামাজ পর্যন্ত জেগে থেকে সব নামাজ আদায় করে হঠাৎ বেখেয়ালে জায়নামাজেই ঘুমিয়ে পড়েছিল। সাউদা বেগমের মনটা কু ডাকছিল, ঘুম ভেঙে যায় তারও। কলিজার টুকরো সমতুল্য ছেলেটা বিপদে, অথচ মা টের পাবে না, তাই কি হয়? দুঃস্বপ্নে ঘুম ভাঙে যায় তার। মেয়েদের ডেকে আনে। এক পর্যায়ে জানতে পারে ছেলের এত বড় বিপদের কথা। বাকি রাত ছেলের চিন্তায় ঘুম হয় না তারও। অন্যদিকে হাই প্রেশার। খাবার টেবিলে সবাই খাচ্ছিল। পরিবারের অল্প সদস্য হওয়ায় টেবিলে সব খাবার রেখে সবাই পাশাপাশি বসে খাবার খেয়ে নেয় তারা। খাওয়ার এক পর্যায়ে সাউদা বেগম ছেলের উদ্দেশ্যে বললেন, খিচুড়ি গোস্ত ভুনা কেমন হয়েছে বাবা? সারফরাজ অন্বেষার দিকে দৃষ্টি তাক করে মায়ের কথায় প্রতি উত্তরে বলল, দুটোই জোস। সন্তুষ্ট হলেন সাউদা বেগম। হাত পুড়িয়ে রান্না করা সফল হয়েছে তার। অন্যদিকে অন্বেষা হঠাৎ বিষম লেগেছে। কেউ না বুঝুক, সে অন্তত বুঝেছে সারফরাজের লাগামহীন কথা। লজ্জায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না মেয়েটা। অন্বেষার অবচেতন মনে হলো, বলে উঠল, বেটা মানুষ এমন নির্লজ্জ হয় কেন? সামান্য লাজ শরমের বালাই নেই, ছি ছি। খাওয়া অর্ধ সমাপ্ত রেখে অন্বেষা রুমে চলে আসে। এ অবস্থায় সেখানে থাকা তার পক্ষে অসম্ভব প্রায়। বেলকনিতে গিয়ে সব ভাবনা এক রেখে প্রকৃতি দেখায় মনোনিবেশ করল অন্বেষা। লাজুক পরিস্থিতি মনে করে বারবার নুয়ে পড়ছে লজ্জায় সে, যার দরুণ গৌর বর্ণের মুখখানা গোলাপি আভা ধারণ করেছে। সবে তো ট্রেইলার, পুরো সিনেমা তো এখনো বাকি। এটুকুতেই কুপকাত। এমন হলে পোলাপানের বাপ বানাবে কেমনে আমায়? সারফরাজের উপস্থিতি ও লাগামহীন কথায় আর এক দফা লজ্জায় মিশিয়ে গেল অন্বেষা। অনবত দৃষ্টিতে সফেদ রাঙা টাইলসের মেঝের দিকে তাকিয়ে আছে, যেন দৃষ্টি সামনের মানুষটার দিকে দিলে মহা ক্ষতি হয়ে যাবে। সারফরাজের মুখে প্রাপ্তির হাসি। আজ এ পর্যন্তই যথেষ্ট। পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলল, যেতে হবে তো নাকি? তৈরি হও। অন্বেষা দ্রুত গতিতে বেলকনিতে থেকে প্রস্থান করল। হাঁফ ছেড়ে বাঁচল যেন। হাসপাতালের নির্দিষ্ট একটা বেডের বছর সাতেকের লিকলিকে গড়নের এক বাচ্চা ছেলেকে আবিষ্কার করলো অন্বেষা। অযত্ন অবহেলায় শ্যামবর্ণের গায়ের রঙে কালো আস্তরণের প্রভাবে গায়ের রং পেয়েছে অনেকটা তামাটে বর্ণের। জীর্ণশীর্ণ রোগা শরীর, মাথায় ব্যান্ডেজ করা। বাচ্চাকে দেখেই অন্বেষার বুঝতে সামান্য বেগ পেতে হলো। অবহেলায় অনাদরে বেড়ে ওঠা তার। গভীর নিদ্রা আচ্ছন্ন সে। অন্বেষা তার ডাকল না। অন্বেষাকে বাচ্চাটার কাছে রেখে সারফরাজ গিয়েছে ডাক্তারের কাছে। গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে বাচ্চাটাকে অন্বেষা। আবেগপ্রবণ মনটা কেঁদে উঠল অন্বেষার। বড্ড মায়া হলো ছেলেটার জন্য। মায়াবর ছোট্ট মুখটাই মলিনতার ছোঁয়া স্পষ্ট। অন্বেষার চুরির রিনিঝিনি শব্দে ঘুমের রেশ কাটল। আখি পল্লব মেলে দিয়ে এক অতীব সুন্দরী রমণী দেখা পেল ছেলেটি।
কিছুক্ষণ অবাক দৃষ্টিতে সেদিক পানে তাকিয়ে রইল। দৃষ্টিতে কৌতূহলের খেলা। সফেদ রাঙা সালোয়ার কামিজে নিজেকে জড়িয়েছে অন্বেষা। মাথায় বড় করে ওড়না টানা, হাতে দুটো সোনার বালা, মধ্যমা আঙুলে ছোট্ট একটা আংটি। সব মিলিয়ে দারুণ সুন্দর লাগছে অন্বেষাকে। ছেলেটিকে জাগ্রত দেখে মিষ্টি হাসল অন্বেষা। অনেকক্ষণ থেকে কথা বলার জন্য মনটা আকুপাকু করছিল। ছেলেটির উদ্দেশ্যে বলল, এখন কেমন লাগছে বাবু? শরীরে ব্যথা আছে? প্রতি উত্তরে ছেলেটির আস্তে করে ঠোঁট নামিয়ে বলল, ভালো লাগছে, ব্যথা মাঝে মাঝে অল্প হয়। তোমার নাম কি বাবু? রিফাত। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কোথায় থাকো তুমি? কিভাবে গাড়ির সামনে এসে পড়লে বলো তো? আমার মা আজ 5 দিন হলো মারা গেছে। আব্বাই অনেক আগেই এই বিড়িতে বিয়ে করছে। আমি আর মাই মিলে বসে একটা ঘরে থাকতাম। এখন রাস্তায় রাস্তায় ঘুরি। ডাস্টবিনে খাবার খুঁড়তে গিয়ে কুত্তা দৌড়ানি খেয়ে গাড়ির সামনে পড়ি। বিশ্বাস করে আমি ইচ্ছে করে এমন করি নাই। ঠোঁট যুগল ছলছল করে উঠল বাচ্চাটার। অন্বেষার চোখের কোণেও অশ্রুরা জড়ো হয়েছে। কি দুঃখের কথা! আল্লাহর দুনিয়ায় বুঝি এতটা অসহায়ও কেউ হয়? অন্বেষার মনে হলো দুনিয়ায় তার থেকেও বহুগুণ অসহায়, নির্যাতিত, অবহেলিত মানুষেরা বাস করে। মাতৃসত্তা জেগে উঠল ছেলেটার জন্য অন্বেষার। মায়াভরা কণ্ঠে শুধালো, খাবার খেয়েছো আজ? প্রতি উত্তরে মাথা নাড়িয়ে বোঝালো সে খেয়েছে। অন্বেষা বলল, আমাকে খালামণি বা আন্টি ডাকতে পারো। তুমি যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছো তিনি আমার হাজবেন্ড। মনে কষ্ট নিও না সোনা। ব্যান্ডেজবিহীন মাথার পরম মমতায় হাত বুলিয়ে দিল অন্বেষা। তাকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে অসুস্থ রিফাতের সাথে কতদিনের গভীর সম্পর্ক রয়েছে। মেয়েরা এমনই হয়, যেখানে অন্বেষা তো নিজেও চরম অবহেলার শিকার। আরাম পেয়ে পুনরায় ঘুমের দেশে পাড়ি জমালো রিফাত। ক্লান্ত শরীরে সবটুকু মমতা শুষে নিল রিফাতের ক্লান্ত দেহ। কি করছো? সারফারাজের আগমনে উঠে বসলো বেডের পাশের চেয়ার থেকে অন্বেষা। প্রত্যুত্তরে বলল, একটু আগে জেগেছিল, কিন্তু আমি হাত বুলিয়ে দিতেই আবার ঘুমিয়ে পড়েছে। ওর অনেকটা ব্লাড গিয়েছে কাল, শরীর ক্লান্ত, তাই আরাম পেয়ে আবারও ঘুমিয়েছে। হাতের ওষুধপত্র নিয়ে বেডের পাশে ছোট্ট ডয়ারে সেগুলো রাখলো সারফারাজ। পুনরায় অন্বেষার উদ্দেশ্যে বলল, চলো এবার বাসায় যাওয়া যাক। অন্বেষা কিছুটা ভয়ে ভয়ে বলল, একটা কথা বলার ছিল, বলবো কি? সারফারাজ অন্বেষার ভীত হওয়ার কারণ খুঁজে পেল না। বলল, আশ্চর্য, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, সবসময় যা বলবে একদম নির্ভয়ে বলবে। বলো কি বলতে চাও? বলছি বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে গেলে হয় না? ওর বাপের সাথে সম্পর্ক বহু আগে ছিন্ন হয়েছে। মা মারা গেছে অল্প কিছু দিন হলো। ডাস্টবিনের পাশে খাবার খুঁজতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে আপনার গাড়ির সামনে পড়েছিল। নেবেন ওকে? এসব তোমাকে কে বলেছে? ও অর্থাৎ রিফাত নিজেই বলেছে। সারফারাজ ঘুমন্ত রিফাতের দিকে এক পলক চাইল। ঘুমিয়ে আছে ছেলেটা। কি নিষ্পাপ মুখখানা! অতঃপর অন্বেষার হাত ধরে হাসপাতালের নির্জন স্থানে নিয়ে গেল। অন্বেষার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, শোনো অন্বেষা, তোমাকে কয়েকটা কথা বলি। ঢাকার শহরে তুমি নতুন। এ শহরের জটিল প্যাঁচগোছ তুমি বুঝবে না। ও যে সত্য কথা বলছে সে ব্যাপারে এই মুহূর্তে আমি মোটেও নিশ্চিত নই। হতেও তো পারে ও মিথ্যা বলছে। দয়া করে বাড়িতে নেওয়ার পর চুরি করে পালাবে না, তার কোনো নিশ্চয়তা তুমি দিতে পারবে? আবার কর্মসূত্রে কিছু মানুষের সাথে আমার সম্পর্ক রেষারেষি পর্যায়ে। এটাও তো হতে পারে তাদের মধ্যে কেউ আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমন নিচু কাজ করেছে ছেলেটাকে দিয়ে। তবে ওর বলা প্রতিটা কথা যদি শতভাগ সত্য হয়, আমি সারফারাজ বলছি, ওর ভরণ পোষণের দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব। আগে আমার স্পেশাল সোর্স লাগিয়ে সত্য মিথ্যা যাচাই করি, তারপর বাকিটা দেখা যাবে। বুঝেছো অন্বেষা? অন্বেষা নিজের হটকারী সিদ্ধান্তে লজ্জিত হলো। এতটা বুদ্ধি কাটিয়ে সে ভেবে দেখেনি। প্রত্যুত্তরে বলল, জি বুঝেছি। আমি কি আপনার মতো বুদ্ধিমান নাকি যে এত সব বুঝবো? ওর অসহায়ত্বে আমার নারী মন কেঁদে উঠেছিল, তাই তো আপনাকে তাৎক্ষণিক জানালাম। ভালো করেছো। শোনো, কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যদি মনে হয় তুমি সেই বিষয়ে নিশ্চিত নও, অবশ্যই আমাকে জানাবে। কারণ অভিজ্ঞতা এবং বয়স দুটোই
তোমার থেকে এগিয়ে আমার। তোমাকে ছোট করছি না, একসময় তুমিও বুঝবে, আমার থেকে ভালো বুঝবে সব কিছু। আমার অনুপস্থিতিতে তো তোমাকেই সবটা সামলাতে হবে। আতকে উঠল অন্বেষা। তারপরে ধরা গলায় বলল, সারফারাজ দেখলো অন্বেষা ক্রমেই অস্থির হয়ে উঠেছে। নিজের ওপর রাগ হলো সারফারাজের। কেন যে বোঝাতে গেল, মেয়ে মানুষ বোঝে কম, লাফায় বেশি। অন্বেষা চিকন নরম হাত দুটো নিজের পোক্ত হাতের মুঠোয় পুরে সান্ত্বনার সহিত বলল, বোকা মেয়ে, সব কিছু এভাবে ভাবো কেন? আমি আছি, ইনশাল্লাহ থাকবো। আমাদের গন্তব্য হোক জান্নাত পর্যন্ত। হাজারটা হুর চায় না, শুধু এবং শুধু তোমাকে চাই। এবার চলো তো, যাওয়া যাক। অতঃপর অন্বেষার জবাবের অপেক্ষায় না করে হাতখানা ধরে নিজেই হাসপাতালের নির্জন জায়গা ছেড়ে নির্দিষ্ট কেবিনে গেল সারফারাজ। আর এক দফা ছোট্ট রিফাতের সাথে দেখা করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অন্বেষা ব্যালকনিতে ঠিকরে আসা সকালের নরম রোদে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ছড়িয়ে দিল। কোমল সমান পানির স্রোতের ন্যায় আঁকাবাঁকা এক গুচ্ছ ঘন কালো কেশ ছড়িয়ে পড়ল পিঠময়। অন্বেষা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিল। চুলে পানি বেশিক্ষণ থাকলে ঠান্ডা সর্দি লাগতে সময় দিবে না মোটেও। বেগরে প্রকৃতি দেখায় মগ্ন অন্বেষা নিজের ঘাড়ে গরম স্পর্শের অস্তিত্ব অনুভব করল। শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল। ঘুম ঝরানোর স্বরে সারফারাজ বলল, সকাল সকাল এখানে কি করছো বেবিজান? তোমাকে বলেছি না, আগামী 7 দিন শুধু আমার সামনে থাকবে, চোখ ভরে আমার শুভ্রময়কে দেখব। তাহলে এখানে কেন? অন্বেষা বিরক্ত হলো সারফারাজের এমন খামখেয়ালি কথায়। বলল, হ্যাঁ, আমি আপনার সামনে থাকি, আর আমার সব কাজ কে করে দেবে শুনি? তোমার সব কাজ হওয়া উচিত আমাকে ঘিরে। বাকিটা আমার মা দেখে নেবে, বুঝেছো শুভ্রময়ী? অন্বেষা প্রত্যুত্তরে কিছু বলল না। তার স্বামী সাহেব এখন রোমান্টিক মুডে আছে। সে যতই যুক্তি দেখাবে তবুও সারফারাজ তার আজাইরা সিদ্ধান্তে অটল। সুতরাং স্বামীর সাথে অযথা তর্কে না জড়িয়ে পুনরায় সকালের শান্ত স্নিগ্ধ প্রকৃতি দেখায় মনোনিবেশ করল। এছাড়া আর কিছু খুঁজে পেল না অন্বেষা। অন্যদিকে চলল সারফারাজের সকালের রোমান্টিক ডোজ। সে এখন নিয়মিত তার বিবিজানকে রোমান্টিক ডোজ দিয়ে পুষ্ট করে তুলেছে। আর অতিষ্ঠ হচ্ছে অন্বেষা। রাগান্বিত মুখশ্রী সারফারাজের থমথমে মুখে ফোনটা অন্বেষার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, নাও কথা বলো। অন্বেষা অবাক দৃষ্টিতে সারফারাজের কার্যকলাপ লক্ষ্য করছিল। রাগ করার মতো কিছু খুঁজে পেল না সে। এই তো কি সুন্দর গল্পের ছলে সুন্দর সময় কাটাচ্ছিল দুজনে। তার মধ্যে হঠাৎ সারফারাজের ফোনের রিংটন বেজে ওঠে। কলটা ধরার পর থেকেই কেমন থমথমে ভাব মুখে। অন্বেষার কোনো সাড়া শব্দ না পেয়ে সারফারাজ পুনরায় বলল, কি হলো? ফোনটা নাও, তোমাকে চাইছে। অন্বেষা এবার মুখ খুলল, বলল, আমাকে চাইতে মানে? ফোন দিয়ে খোঁজ করার মতো আত্মীয় তো আমার নেই, তাহলে কে? অন্বেষার প্রশ্নের বাক্যে বিরক্ত হলো সারফারাজ। দাঁত কিরমির করে বলল, সোজা কথা বুঝতে তোমার এত অসুবিধা হয় কেন? বলেছি ফোনটা ধরতে, ধরবে, তা না একের পর এক প্রশ্ন করেই চলেছ। তোমাদের মেয়েদের কি সমস্যা বলো তো? এক লাইন বেশি না বুঝলে হয় না না? অন্বেষাও ফুঁসে উঠল। তেজস্বী স্বরে সারফারাজের উদ্দেশ্যে প্রতিউত্তরে বলল, রাখেন আপনার তুলনা। সব বিষয়ে মেয়ে জাতের ওপর আঙুল তোলেন কেন? হ্যাঁ, কে ফোন করেছে? যখন জানতে চাইছি তখনই বলে দিলে হতো। কথা কে পেঁচালো বলেন? অবশ্য আপনি। মেয়েরা যদি এই লাইন বেশি বোঝে তাহলে তার থেকে কয়েক গুণ বেশি ছেলেরা বোঝে। মেয়েরা এক লাইন বেশি বুঝলেও সঠিকটাই বোঝে, কিন্তু আপনারা ছেলেরা মেয়েদের থেকে কয়েক গুণ বেশি বুঝেও সঠিকটা বুঝতে ব্যর্থ হন। খবরদার, কথায় কথায় মেয়েদের ত্রুটি নিয়ে কথা বলবেন না। আমি মোটেও সহ্য করব না। আমি আমার জাত নিয়ে অবশ্যই সচেতন।
কথা শেষ করে হাঁপাচ্ছে অন্বেষা। সচরাচর এত কথা একসাথে বলে না সে। সারফারাজ ফোনের দিকে তাকিয়ে দেখলো কল কেটে গিয়েছে। ফোনটা প্যান্টের পকেটে রেখে দুহাত বুকে গুজে আয়েশ করে দাঁড়ালো সারফারাজ। রাগ তার পড়ে গিয়েছে, কিন্তু অন্বেষার এভাবে বলা কথা হজম করতে কষ্ট হচ্ছে তার। সে অন্বেষার নরম কোমল ক্লান্ত বিধ্বস্ত কণ্ঠস্বর শুনলে ওর রাগী তেজি কণ্ঠ শুনেনি। সারফারাজের কণ্ঠে গম্ভীরতা ফুটিয়ে অন্বেষার উদ্দেশ্যে বলল, ভালোই তো, তুমি কি একটু বলেছি তাতেই এত রাগ? আচ্ছা যাও, বলবো না আর। খুশি তো? অন্বেষা প্রতি উত্তরে মুখ খুলে কিছু বলার পূর্বেই সারফারাজের ফোনটা পুনরায় বেজে ওঠে। সারফারাজ কল রিসিভ করে সরাসরি অন্বেষার হাত দিয়ে। অন্বেষা এবার কোনো দ্বিরুক্তি না করে সারফারাজের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ফোন কানে ধরে নম্র স্বরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে অন্বেষার পরিচিত পুরুষালী কণ্ঠে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস সেবা? অন্বেষার চোখ যুগল ছলছল করে ওঠে। এক পলক গম্ভীর মুখও সারফারাজের পানে তাকায়। সারফারাজ ভরসা দেয়, নিচু কণ্ঠে বলল, কথা বলো, সমস্যা নেই। সারফারাজের অভয় বাক্য শুনে স্বস্তির শ্বাস নেয় অন্বেষা। ফোন করেছে অন্বেষার হতভাগা পিতা। অন্বেষার কোনো সাড়া শব্দ না পেয়ে পুনরায় বলেন, কি রে মা, কথা বলবি না? ভদ্রলোকের কণ্ঠে অনুতপ্তের আভাস বিদ্যমান। অন্বেষা প্রতিউত্তরে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি একভাবে। হ্যাঁ রে মা, মনে পড়ে না আমার কথাটা অন্তত? মনে পড়ে, অবশ্যই মনে পড়ে। জন্মের পর থেকে খাইয়ে পরিয়ে মানুষ করেছেন, ভুলবো কি করে? ভোলার মতো কিছু হয়নি তো। আপনার শরীর ভালো তো? আছি ভালো। বলছি জামাইকে নিয়ে বেরিয়ে যা, কতদিন হলো দেখি না তোদের। আপনি কোন মুখে সেখানে যেতে বলেন আমাকে? বরাবরই আপনার বাধ্য হয়ে থাকতে চেয়েছি। ফলাফল আপনার এবং আপনার দ্বিতীয় স্ত্রীর করা কার্যকলাপ কিছু ভুলে যাইনি আমি। আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকেন, আমার খবর না নিলেও চলবে। আমি বেশ আছি এখানে। আমি অন্যায় করেছি মা তোর সাথে, আমি জানি, অস্বীকার করছি না। ক্ষমা করে দে বাবাকে, তুই তো আমার আদর্শ মেয়ে। তাহলে আয়, তোকে দেখি না কতদিন। জামাইকে বলি নাকি আমি আসবো? খবরদার না, ভুলেও এদিকে আসার কথা ভাববেন না। যে অবস্থায় এ বাড়িতে এসে উঠেছি তাতে এরা মেনে নিয়েছে, এটাই অনেক। আপনি এসে নতুন করে ঝামেলা পাকানোর চেষ্টা করবেন না। আমার মৃত বাকে যেমন মৃত্যুর পরপরই দুনিয়া ও মন দুটো থেকেই দাফন করেছেন, তেমনি আমাকেও ভুলে যান। মনে করবেন আমিও মরে গেছি। ওই গ্রামে যাব আমি, আমার মা যে শুয়ে আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্বেষা ফোন কেটে দিল। শোনার অপেক্ষা করলো না ফোনের ওপর পাশের মানুষটার পরবর্তী কথা। কথা বলায় এত মগ্ন ছিল যে সারফারাজ কখন রুম থেকে বেরিয়ে গেছে কিচ্ছু ঠিক পায়নি অন্বেষা। নীরব কান্নায় ভেঙে পড়ল অন্বেষা। বাঁধ ভাঙা অশ্রুর ঢল বইছে চোখ থেকে, ভাসিয়ে দিচ্ছে চিবুক। অন্বেষা মুছল না পড়ুক অশ্রু, ভাসুক চিবুক। এর মধ্যেই সারফারাজের আগমন। অন্বেষাকে তার বাবার সাথে কথা বলতে দিয়ে সে রুমের বাইরে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তার মতে বাবা মেয়ের কথোপকথনের সময় তার উপস্থিতি না থাকাই ভালো। অন্বেষার অশ্রুসিক্ত নয়ন বরাবরই এই কঠিন মানুষটাকে পীড়া দেয়। ব্যস্ত হাতে অন্বেষার চোখের পানি মুছিয়ে দিল। শাসনের সুরে বলল, খবরদার মেয়ে, মোটেও কান্না নয়। তুমি আমার, তোমার কান্নাটাও আমার। হ্যাঁ, ওই চোখের পানিও আমার। আমার সম্পদের অপচয় তো আমি করব না। কখনো যেন না দেখি এভাবে কাঁদতে, ঠিক আছে? সারফারাজ যতই শাসন করুক করুক বারণ, কিন্তু চোখের পানি কি মানব ভাষা বোঝে? সে তো মনের অব্যক্ত আবেগ দুঃখগুলো অশ্রু হয়ে ঝরে পড়ে। সারফারাজের মনে অন্বেষার জন্য বড্ড মায়ার উদ্রেক হলো। দুহাত দিয়ে অন্বেষার কান্নারত মুখখানা উঁচিয়ে আদুরে স্বরে বলল, কি হয়েছে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আরে বাবার সাথে কথা বলে কেউ এভাবে কাঁদে? ওকা মেয়ে, বাড়ি যেতে ইচ্ছে করছে? বলো, দিয়ে আসি তবে।
অন্বেষা কান্না ভেজা কণ্ঠে জবাবে বলল, না, খবরদার না। আমাকে কখনো ও বাড়িতে যেতে বলবেন না। ও বাড়ি থেকে পরবর্তীতে কেউ কল করলে আমাকে দেবেন না। বাবার প্রতি কোনো ক্ষোভ নেই আমার। আমি ভুলে থাকতে চাই আমার বিভীষিকাময় অতীত। ওসব স্মৃতিপটে ভেসে উঠলে বড্ড পীড়া দেয় আমায়। তবে সময় সুযোগ বুঝে ওই গ্রামে আমাকে নিয়েছেন। আম্মুর কবরটা যে রেখে এসছি, যেখানে এসছি বাকি জীবন সেখানেই কাটিয়ে দিতে চাই। আপনার যদি আমার সঙ্গ ভালো না লাগে তবে সরাসরি বলে দেবেন। কোথাও চলে যাব। আল্লাহর দুনিয়ায় আমার মতো মানুষের কোনো না কোনো ভাবে জায়গা হবেই। অন্বেষার এহেন জবাব আশা করেনি সরফরাজ। কঠিন কণ্ঠে বলে উঠল, ব্যাস, অনেক বলেছ, আর না। কোথায় যাবে তুমি? কোথাও না। সরফরাজের প্রাণপ্রিয় বিবি তুমি, শুধু তার হয়ে থেকো, আর কিছু চাই না। আজ যা বলেছ ভুলেও যেন এসব কথা পরবর্তীতে তোমার মুখে না শুনি। মাথায় ঢুকিয়ে রেখো, বুঝলে? কিছুক্ষণ নীরব থেকে রাগ সংবরণ করে স্বাভাবিক স্বরে বলল, ব্যালকনিতে এসো, একটা দারুণ জিনিস দেখাবো তোমায়। কথা শেষ করেই সরফরাজ অন্বেষার নরম হাতখানা নিজের হাতের মুঠোয় পড়ে নিল। অন্বেষাকে নিয়ে ব্যালকনির দিকে অগ্রসর হলো। সরফরাজের রুমের ব্যালকনির সামনে বড়সড় একটা মেহগনি গাছ। সেই গাছের একটা ডালে একজোড়া পাখি প্রতিদিন নিয়ম করে এসে বসে সরফরাজের চোখে কয়েকবার পড়েছে। আগে আগ্রহ নিয়ে খেয়াল না করলেও এখন বিষয়টা তার কাছে ভালোই লাগে। পাখি দুটো মনে হয় একই জোড়ার। গাছের ডালে আজও পাখি দুটি এসে বসেছে। সরফরাজ পাখিদের বাসা ডালটার দিকে আঙুল তাক করে অন্বেষার উদ্দেশ্যে বলল, এই দেখো অনু, আমি প্রায়শই দেখেছি পাখি দুটোকে মেহগনি গাছটার ওই ডালটাতে বসতে, যেন নিয়ম করে আসে। কি করে বলো তো? প্রেম করতে আসে। কথাটা অন্বেষা বলেই মুখে হাত চেপে হেসে ফেলল শব্দ করে। অন্বেষার হাসি দেখে সরফরাজও হেসে ফেলল। যাক, তার ক্ষুদ্র প্রচেষ্টা সফল হলো। অনু, একটা গুড নিউজ আছে, শুনবে? বলে ফেলুন। অনুমতি নিচ্ছেন কেন? রিফাতের জন্য একটা পাকাপোক্ত থাকার ব্যবস্থা করেছি। রিফাতের কথা শুনেই অন্বেষার চোখ মুখ ঝলমলিয়ে উঠল। আগ্রহ ভরা কণ্ঠে শুধালো, কি হয়েছে? কোথাও ব্যস্ততার জন্য ওর খবর নেওয়া হয়ে ওঠেনি। হসপিটাল থেকে ওকে ছেড়েছে। কোথায় রাখবেন ওকে? নিয়ে আসবো তাড়াতাড়ি, বাড়িতে আনবো না। একটা ভালো মাদ্রাসায় ওকে রেখে আসবো। ছুটিতে এই বাড়িতে নিয়ে আসবো বেড়াতে। ইসলামী শিক্ষা অর্জন করুক, এটাই মঙ্গল হবে। মাশাআল্লাহ, ভালো পদক্ষেপ। ছোট্ট জবাবে সরফরাজের হাত দিয়ে কাছে টেনে নিল অন্বেষাকে। অন্বেষাও মিশে রইল বক্ষে। সুন্দর একটা মুহূর্ত হয়ে রইল সরফরাজ অন্বেষার কপত কপতির। জানালার কোণ ঘেঁষে বসে আছে সাইমা। পরন্ত বিকেলে উদাস দৃষ্টিতে প্রকৃতি দেখছে সে। কিছুক্ষণ পরে সাইফা এসে বসলো পাশে, সাথে 2 কাপ ধোয়া ওঠা গরম চা। 1 কাপ সাইমার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর, প্রকৃতির বিলাস করছিস, চা ছাড়া জমে নাকি? সাইমা বিরক্তি না করে সাইফার হাত থেকে চায়ের কাপ নিল। সেদিনের ঘটনার পর থেকে ভেতরে ভেতরে অনেকটাই মিশিয়ে গেছে সাইমা। সবার সামনে হাসি খুশি ভাবটা বজায় রাখতে পারলেও সাইফার চোখে ঠিকই সাইমার বিষণ্ণ ভাবটা ধরা পড়েছে। সাইমার উদ্দেশ্যে সাইফা শান্ত শীতল কণ্ঠে বলতে শুরু করলো, সাইমা কেউ না জানুক, আমি জানি তুই কেন এমন করছিস। বিষণ্ণতার কারণটাও অজানা নয় আমার। সাফান ভাইকে তুই পছন্দ করিস, তাই না? ভূত দেখার মতো চমকে উঠল সাইমা সাইফার প্রশ্নের বাক্যে। সম্পূর্ণ আগ্রহ করে বলল, না, সেরকম কিছু না সাফু, এমনি ভালো লাগে না আজকাল। আমাকে ভুল বোঝাতে আসিস না, আড়াল করার চেষ্টা করবি না মোটেও। সাফান ভাই মোটেও ভালো মানুষ নন, ওনাকে কেউ পছন্দ করে না। সেদিন তো দেখলি ওনার কি বাজে ব্যবহার। অসহায় মানুষকে মন নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। মনের জায়গা দিয়ে থাকলেও মুছে ফেল। অসম্ভব বলে কিছু হয় না, মানুষের জন্য তো নয়। ভুলে যা তাকে,
সামনে পুরো জীবন পড়ে আছে, ফোকাস কর ক্যারিয়ারের দিকে। আল্লাহ চাইলে সাফান ভাইয়ের থেকেও অনেক গুণ ভালো ছেলে জীবনে আসবে। তুই যে সাফান ভাইকে পছন্দ করিস একথা ভুলেও কখনো মা ভাইয়ের কানে গেলে আস্ত রাখবে না। আবারও বলছি, সামলে নে নিজেকে। দুশ্চিন্তা মানুষের জন্য কোনো ভালোবাসা নয়। সাইমার কাঁধে হাত রাখলো সাইফা, চোখ দিয়ে আশ্বাস দিল। সাইমার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বলল,